গত ক্লাসে ক্রোমোজোম শিখছিলাম, আজকে হচ্ছে তোমার কার্তেশীয় গুণজ। ঠিক আছে, তো কার্তেশীয় গুণজ জিনিসটা আজকে আমরা ভালো করে বুঝবো। তো কার্তেশীয় গুণজ বোঝার আগে আমাদের ক্রোমোজোম আমরা গত ক্লাসে যেটা শিখছিলাম সেটা একটু আরেকবার দেখবো। এবং স্থানাঙ্ক জিনিসটা কি মনে আছে? আমরা হচ্ছে বলছিলাম যে এটা আমাদের একটা কার্তেশীয় সমতল, এটা অক্ষরেখা এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ যে অক্ষরেখার সংজ্ঞা টঙ্গা, হ্যাঁ এগুলো সবগুলো দেখাইছিলাম। হ্যাঁ লাস্টে দেখছিলাম, বলছিলাম যে এই যে সমতলের ধরো যে কোনো একটা বিন্দু, ধরো যে এখানে একটা বিন্দু, এই বিন্দুটার অবস্থান প্রকাশের জন্য আমরা দুইটা উপাদানের সাহায্য নিয়েছিলাম, একটা হচ্ছে এক্স এর মান আর একটা হচ্ছে ওয়াই এর মান। আর এক্স এর মানটা ছিল তোমার ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্ব অবস্থিত এটা বিন্দুটা, আর ওয়াই মান ছিল হচ্ছে এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্বে অবস্থিত। ঠিক আছে, তো এই যে এক্স এর মান আর ওয়াই এর মান, এই এক্স এর মান আর ওয়াই এর মানটাকে আমরা হচ্ছে একটা ক্রোমোজোর দিয়ে প্রকাশ করছি, মানে ক্রোমোজোরের প্রথম উপাদানকে আমরা এক্স দিয়ে প্রকাশ করছি আর দ্বিতীয় উপাদানকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করছি। তাহলে এই যে ক্রোমোজোরটা আমরা পাইলাম, এই ক্রোমোজোরটাকে বলা হয় তোমার স্থানাঙ্ক। ঠিক না? এগুলো আমরা শিখলাম কিন্তু গত ক্লাসে স্থানাঙ্কের বিষয়টা। তো এখন বিষয়টা হচ্ছে কি, তুমি করবা এখন কার্টেসীয় গুণজ। তো কার্টেসীয় গুণজ বোঝার আগে স্থানাঙ্ক বুঝতে হবে, তো এই জন্য স্থানাঙ্কটা আমি আরেকবার রিওয়াইন্ড করলাম। ঠিক আছে, গেল। এবার আসো কার্টেসীয় গুণজ জিনিসটা আসলে কি। ধরো তোমার কাছে দুইটা সেট আছে, ঠিক আছে? ধরো এ সেটের মধ্যে উপাদান আছে দুইটা, ছোট হাতের এ আর বড় হাতের বি। আর একটা হচ্ছে বি সেট, বি সেট আছে তার বড় হাতের এ আর বড় হাতের বি। ঠিক আছে, এখন তুমি এটাকে যদি কার্টেসীয় গুণজ করো, হ্যাঁ সমস্যা নেই তো, মানে আমি এটা একটা ধরলেই তো হইলো, মানে আমি এ সেটে ছোট হাতের এ ছোট হাতের বি ধরছি, আর বি সেটে ছোট বড় হাতের এ বড় হাতের বি ধরছি, বুঝছো নাই? এটা তো কোনো জাস্ট ধরলাম আর কি একটা। তো দেখো আমি যদি কার্তেশীয় গুণজ জিনিসটা কি, এটা আমি ইচ্ছা মতো ধরছি, বুঝলেন? এটা কোনো কারণ নাই, এটা এমনি ধরছি। হ্যাঁ, এটা ইচ্ছা মতো জাস্ট ধরছি। তো দেখো, তো তুমি যদি কার্তেশীয় গুণজ বুঝতে যাও, আগে তোমাকে এক্সাম্পলটা দেখতে হবে, তারপরে এটা সংজ্ঞাটা বুঝবা। দেখো এক্সাম্পলটা হচ্ছে কি, এই যে এ আর বি এর মধ্যে তুমি কি করবা, কার্তেশীয় গুণজ করবা। কার্তেশীয় গুণজ করলে কি হবে, এই যে এ এর প্রত্যেকটা উপাদানের সাথে বি এর প্রত্যেকটা উপাদান আসতে হবে। ক্রোমোজোমের মধ্যে কি হতে হবে, ক্রোমোজোমের মধ্যে এ এর প্রত্যেকটা উপাদানের সাথে বি এর প্রত্যেকটা উপাদান আসতে হবে। আর দেখো এই যে কার্তেশীয় গুণজ যে আমরা করলাম, কার্তেশীয় গুণজ যে আমরা করলাম, এই যে প্রথম যে সেটটা, এই প্রথম সেটের উপাদানগুলা আমাদের ক্রোমোজোমের প্রথম উপাদান হবে। কি বলছি? প্রথম সেটের উপাদানগুলো আমাদের ক্রোমোজোমের প্রথম উপাদান হবে, প্রথম হবে। যেমন দেখো, আমরা যদি এ আর বি এর মধ্যে কার্তেশীয় গুণজ করি, তাহলে আমরা এ এর সাথে একবার বড় হাতের এ নিব, এ এর সাথে আরেকবার বড় হাতের বি নিব। ঠিক আছে, এবং অবশ্যই ক্রোমোজোমের প্রথম উপাদান হবে ছোট হাতের এ আর দ্বিতীয় উপাদান হবে একবার বড় হাতের এ আর একবার বড় হাতের বি। উচ্চ জিনিসটা এই যে এরকম। প্রথম ক্রোমোজোমটা আমরা কিভাবে পাইলাম? প্রথম ক্রোমোজোমটা আমরা পাইছি হচ্ছে এটার প্রথম উপাদান আর এটার প্রথম উপাদানকে নিয়ে, এই যেভাবে এ কমা এ, এটা আমাদের প্রথম ক্রোমোজোম। তারপর ক্রোমোজোমটা কি হবে, এ নিব আর হচ্ছে এটার বি বড় হাতের বি নিব, তো এটা আমাদের দ্বিতীয় ক্রোমোজোম। ঠিক আছে, তারপর আবার দেখো, এই দ্বিতীয় উপাদানের সাথে আমরা একবার এই সেটের প্রথম উপাদান নিব আর একবার দ্বিতীয় উপাদান নিব। বুঝতে পারছো বিষয়টা? নর্মাল গুণ করি না, নর্মাল গুণ, এটা নর্মাল গুণ টাইপের, কিন্তু অবশ্যই এগুলো আমরা ক্রোমোজোম দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এটা আমরা কি দিয়ে প্রকাশ করি, ক্রোমোজোম দিয়ে প্রকাশ করি। এবং এটা একটা সিকোয়েন্স আছে, যেমন দেখো নরমাল গুণ করলে এ এর সাথে বি গুণ করা যায়, বি এর সাথে এ গুণ করা তো একই কথা, কিন্তু এখানে কিন্তু এটা না। এটা হচ্ছে একটা অবশ্যই তোমার ক্রম থাকবে, এবং প্রত্যেকটা প্রত্যেকটা এরকম গুণের সম্পর্কটাকে আমরা প্রত্যেকটা ক্রমজোর দিয়ে আলাদা আলাদা ভাবে প্রকাশ করে পুরাটাকে একটা সেট দিয়ে প্রকাশ করলাম। এবং এই দেখো এই চারটা উপাদানই হচ্ছে এই দুইটা সেটের মধ্যে গুণজ করলে চারটা উপাদান পাওয়া যায়। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা এবার দেখো কি বলছে এখানে, বইয়ের যে এক্সাম্পলটা আমরা একটু দেখবো। বই কি বলছে দেখো, বই বলছে হচ্ছে করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভিতরে দেয়ালে সাদা বা নীল রং এবং বাইরের দেয়ালে লাল বা হলুদ বা সবুজ রং লেপন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। মানে সে হচ্ছে তার ঘরের ভিতরে সাদা বা নীল রং দিবে, আর বাইরের দেওয়ালে হচ্ছে লাল হলুদ বা সবুজ রং দিবে। ঠিক আছে, এখন বলছে দেখো যে ভিতরের দেয়ালে রঙের সেট, ভিতরের দেয়ালে যে রঙের সেট সেটা তো দুইটা রং মাত্র, সাদা আর হচ্ছে নীল। সো ভিতরের রঙের সেটকে সে এ দ্বারা প্রকাশ করলো, সাদা আর নীল। আর বাইরের যে রং দিবে সেটা হচ্ছে তোমার লাল হলুদ সবুজ, তো এটাকে বি দ্বারা প্রকাশ করলো। ঠিক আছে, এবার দেখো কি বলছে, করিম সাহেব তার ঘরের রং লেপন, এই যে কতগুলো ক্রোমোজোম বানাইছে দেখছো, এবং ক্রোমোজোম কিভাবে বানাইছে বলতো?
এটার তো কোনো অসীম পর্যন্ত উপাদান নিতে পারো। সেটের উপাদান কি কোনো নির্দিষ্ট আছে নাকি? বুঝো নাই? যেমন তোমার ধরো তুমি বললা যে বাস্তব সংখ্যার সেট, এখন বাস্তব সংখ্যার সেট তো অসীম। মনে করো দশমিক থেকে শুরু করে পূর্ণ সংখ্যা থেকে শুরু করে ধনাত্মক, ঋণাত্মক, মূলদ, অমূলদ যা আছে সব বাস্তব সংখ্যার সেটকে তুমি কখনোই শেষ করতে পারবে না, এটা তো অসীম পর্যন্ত, ঠিক না? বুঝছো? আবার তুমি যদি বলো যে সীমা তো অবশ্যই নাই, কারণ বাস্তব সংখ্যার কোনো শেষ আছে? তুমি যত বড় সংখ্যাই নাও, বড়র তো কোনো শেষ নাই। ওই লাস্টের জন্য আমরা ওটাকে ইনফিনিটি বলি আর কি। বুঝতে পারছো? এটা কোনো এটা কোনো তোমার নির্দিষ্টতা নাই যে সেটের সংখ্যা এত হতে হতো। আমরা তো এগুলো শিখলাম আগের ক্লাসগুলোতে, যে সেট দুই ধরনের, একটা হচ্ছে অসীম সেট, একটা সসীম সেট। ভুলে গেছো? তাহলে আমি তো এগুলো শিখলামই, যে সসীম হইতে পারে আবার অসীম হইতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, দেখো আমরা ফিরে যাই কার্তেশীয় গুণজে। সো দেখো কার্তেশীয় গুণজটা আসলে ভালো করে বুঝতে হবে। বইয়ের যে এক্সাম্পলটা দিচ্ছে সেটা খেয়াল করো। তো সে হচ্ছে তার ভিতরের রং আর বাইরের রঙের মধ্যে কি করতেছে, কার্তেশীয় গুণজ করতেছে। তো কার্তেশীয় গুণজ করলে, আচ্ছা স্ক্রিন আসে নাই? এখন আসছে স্ক্রিন? এখন আসছে? আচ্ছা, তো দেখো যা বলতেছিলাম, বইয়ের যে এক্সাম্পলটা দেওয়া আছে, দেখো এ সেটের মধ্যে সাদা আর নীল আছে, আর বি সেটের মধ্যে লাল, হলুদ আর সবুজ আছে। এখন তুমি যদি এই দুটোর মধ্যে কার্তেশীয় গুণজ করো তাহলে কি হবে বলতো? সাদা রঙের সাথে একবার কি আসবে? লাল আসবে, আর একবার সাদা রঙের সাথে হলুদ আসবে, আর একবার সাদা রঙের সাথে সবুজ আসবে। দেখো এই যে সাদার সাথে একবার লাল, সাদার সাথে একবার হলুদ, সাদার সাথে একবার সবুজ, আবার নীলের সাথে একবার লাল, একবার হলুদ, একবার সবুজ। বুঝতে পারছো? তো এই সবগুলো ক্রোমোজোম নিয়ে যে সেটটা হবে, ওই সেটটা হচ্ছে কি কার্তেশীয় গুণজ সেট। ওটাকে কি বলবো আমরা? কার্তেশীয় গুণজ সেট বলবো। So, বুঝতে পারছো কিভাবে কার্তেশীয় গুণজ করা হয়? ক্লিয়ার? এখন তোমাকে একটা মজার জিনিস দেখাবো। দেখো এই যে আর, বলতো আর দিয়ে আসলে কি প্রকাশ করে? এই আর কিন্তু একটা সেট, দেখো এটা কিন্তু নর্মাল আর না, এটা কিন্তু নর্মাল আর কোনো মানে লেটার না, এটা হচ্ছে আর একটা সেট। এই যে দেখো দুইটা দাগ, হ্যাঁ সাইডে একটা দাগ আছে, তার মানে এটা হচ্ছে আর একটা সেট। এবং এই সেটটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস। এটা কি? সেট অফ রিয়েল নাম্বারস মানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট, ঠিক না? এটা হচ্ছে কি? বাস্তব সংখ্যার সেট। আচ্ছা, বাস্তব সংখ্যার সেট। তো দেখো বাস্তব সংখ্যার সেটের মধ্যে কি সকল বাস্তব সংখ্যাই আছে, ঠিক আছে, অসীম পর্যন্ত। এখন তুমি যদি দুইটা বাস্তব সংখ্যার সেটকে কার্তেশীয় গুণজ করো তাহলে তুমি কি পাবা? এটা হচ্ছে আমার কোশ্চেন। ঠিক আছে, তুমি যদি দুইটা বাস্তব সংখ্যার সেটকে কার্তেশীয় গুণজ করো, এখন এই বাস্তব সংখ্যার সেট তো অসীম, ঠিক না? তোমার পক্ষে কি সম্ভব যে এই অসীম সংখ্যক সেটের সাথে অসীম সংখ্যক সেট কার্তেশীয় গুণজ করে বের করা, এভাবে সেট মানে এই তোমার তালিকা পদ্ধতি বের করা সম্ভব? বলো, কখনো সম্ভব? সম্ভব না কিন্তু। আচ্ছা, ঠিক আছে, সম্ভব না। এখন খেয়াল করো, তোমার আমি বাস্তব সংখ্যার সেটের একটা উপসেট নিয়ে কাজ করব এখন, মানে কাজ করে দেখাবো। ধরো তুমি বাস্তব সংখ্যার মধ্যে মাত্র চারটা উপাদান নিলে, ধরো 1 2 3 আর 4, ঠিক আছে? আর একটা বাস্তব সংখ্যার সেটে মাত্র কয়টা উপাদান নিলা? চারটা উপাদান নিলা। কোনগুলা? কোনগুলা? আমি তো বলতেছি যে বাস্তব সংখ্যার সব উপাদান তো আমার পক্ষে রাখা সম্ভব না। আমি জাস্ট চারটা উপাদান নিয়ে হচ্ছে তোমাকে ক্রস করে দেখাবো, বা এই যে কার্তেশীয় গুণজ করে দেখাবো কি হয়। দেখো এই যে ওয়ান এর সাথে তুমি একবার ওয়ান নিবা, আবার টু নিবা, আবার থ্রি নিবা, আবার ফোর নিবা, ঠিক না? মানে 1,1, ঠিক আছে, 1,2, এগুলো অনেকগুলো হবে উপাদান। কথা হচ্ছে দেখো তো, তুমি এখানে প্রত্যেকবার কি পাচ্ছ অ্যাকচুয়ালি? তুমি যে এখানে সবগুলো কার্তেশীয় গুণজ করবো, তুমি এখানে কিন্তু 4 4 ষোলোটা এরকম ক্রোমোজোম পাবা, ঠিক না? দেখো তো এই ক্রোমোজোম গুলো আসলে দেখতে কার মতো বলতো? এই ক্রোমোজোম গুলো কিন্তু স্থানাঙ্ক। এই ক্রোমোজোম গুলো অ্যাকচুয়ালি কি বের হয়েছে বলতো? এই ক্রোমোজোম গুলো অ্যাকচুয়ালি কি বের হয়েছে? স্থানাঙ্ক। তুমি বুঝতেছো? মাত্র চারটা বাস্তব সংখ্যা তুমি গুণজ করে 16টা স্থানাঙ্ক পাওয়া গেছে, ঠিক না? বুঝতে পারছো? তেমনি তুমি যদি পুরা বাস্তব সংখ্যার সাথে
বাস্তু সংখ্যার সেটের সাথে তুমি যদি আরেকটা বাস্তু সংখ্যার সেট কার্তেশীয় গুণজ করো, তাহলে তুমি কি এরকম অসীম সংখ্যক কার্তেশীয় স্থানাঙ্ক পাবা না বলো? অসীম স্থানাঙ্ক পাবা। তার মানে আসলে তুমি কি পাবা জানো? দেখো তো, অনেকগুলো স্থানাঙ্ক, মানে ধরো স্ক্রিন, তুমি যদি এই স্ক্রিনের মধ্যে অসংখ্য স্থানাঙ্ক, মানে পুরো স্ক্রিন, এই পুরো স্ক্রিনটাকে মানে অসংখ্য না বলো তো, অনেকগুলো বিন্দু নিয়ে গঠিত না? দেখো তো, মানে এটা তো আঁকা সম্ভব না, মানে পুরোটা স্ক্রিন অসংখ্য বিন্দুর সমন্বয় না বলতো? তার মানে জিনিসটা হচ্ছে এরকম যে দুইটা বাস্তু সংখ্যা গুণ করলে, কার্তেশীয় গুণজ করলে এই পুরা সমতলটা পাওয়া যায়। বুঝতে পারছো? পুরা অসীম সংখ্যক বিন্দু মানে সব স্থানাঙ্ক পাবা তোমরা। তুমি যদি একটা বাস্তু সংখ্যার সেটের সাথে আরেকটা বাস্তু সংখ্যার সেট কার্তেশীয় গুণজ করো, তুমি কি পাবা? একদম খালি না, প্রত্যেকটা উপাদান তুমি পাবা। মানে এই সমতলের, মানে কার্তেশীয় সমতলের প্রত্যেকটা উপাদান তুমি পাওয়া যাবে শিওর। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তো এইটাই হচ্ছে তোমার, এই জন্য বলে কি যে বাস্তব সংখ্যার দুইটা সেট। না না না, এটা এক্সাম্পল দিছি ভাই, কি বল, এক্সাম্পল দিছি একটা যে মানে কার্তের সমতলটা কই থেকে আসছে। কার্তের সমতল আসলে আসছে হচ্ছে দুইটা বাস্তব সংখ্যার সেটকে কার্তেশীয় গুণজ করলে এটাকে বলা হয় তোমার আর স্কয়ার। এটা কি বলা হয়? আর স্কয়ার। বুঝছো? তো এই আর স্কয়ারটা আসলে কি? আর স্কয়ার আসলে কিছুই না, এটা একটা 2D প্লেন। এটা একটা কি? 2D প্লেন মানে সমতল। এটা একটা কার্তেশীয় সমতল বা এটা কার্তেশিয়ান প্লেনও বলে। বুঝতে পারছো কথা? বাস্তব সংখ্যার সেট দুইটাকে আমরা যদি কার্তেশীয় গুণজ করি তাহলে কি পাবো? কার্তেশীয় সমতল পাবো। এবং এটা 2D অবশ্যই, 2 ডাইমেনশনাল। তেমনি দেখো তো, তুমি যদি এরকম আরেকবার ক্রস করো, মানে 3বার ক্রস করো, তখন কি পাবা? আর কিউব পাবা। তো আর কিউবটা কি হবে বলো তো? আর কিউবের স্থানাঙ্ক হবে তোমার 3টা উপাদান বিশিষ্ট, মানে এক্স, ওয়াই, আবার জেড। তখন তুমি একটা কি 3D প্লেন পাবা। তখন তুমি কি পাবা? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা পাবা, ত্রিমাত্রিক একটা প্লেন পাবা। সেসব নিয়ে তোমার মানে পড়াশোনা নাই। হ্যাঁ, ওই জায়গায় অসুবিধা, মানে তুমি একদম একটা 3D প্লেন পাবা একটা। বুঝতে পারছো বিষয়টা? মানে আমাদের যেই পৃথিবী বা ইউনিভার্স, এটা পুরোটাই আসলে কি একটা আর কিউব। আর কিউব একটা স্পেস, 3D স্পেস। যাক, এগুলা এগুলো তোমার এখন দেখার দরকার নেই। এগুলো যদি তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, লিনিয়ার অলজেব্রা পড়বা, ওখানে এগুলো প্রমাণ টমানও আছে। আমি তো প্রমাণ টমান দেখাই নাই, কিছু দেখা জাস্ট হালকা কনসেপ্টটা তোমাকে দেখাইছি। হ্যাঁ, সেটাই আসবে না। বুঝতে পারছো বিষয়টা? মানে কনসেপ্টটা বুঝছো? তার মানে কার্তেশীয় গুণজ কিন্তু এত নরমাল জিনিসও না। ঠিক আছে? এটার অ্যাপ্লিকেশন অনেক হাই লেভেলের। হ্যাঁ, মানে এই যে আমরা যে গ্রাফ আঁকি, ওই গ্রাফটা আসলে কি কার্তেশিয়ান প্লেনই তো। বুঝো নাই? এই গ্রাফটা তো একটা কার্তেশিয়ান প্লেনই। আর এই কার্তেশিয়ান প্লেনটা কেমনে পাইছি আমরা? কার্তেশিয়ান প্লেনটা আমরা পাইছি হচ্ছে বাস্তব সংখ্যা এরকম কার্তেশীয় গুণজ করে। বুঝতে পারছো? আর স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এই গেল। তার মানে তোমার আসলে ম্যাথে এত কিছু লাগবে না, প্লেন টেন হাবিজাবি, বাট বেসিকটা একটু বুঝাই দিলাম। আর অঙ্ক তুমি ইজিলি পারবা, কারণ অঙ্ক জাস্ট ক্রস করলেই তোমার অঙ্ক হয়ে যায়। ঠিক আছে? যেমন দেখো, তোমার একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ 12। খেয়াল করো, উদাহরণ 12টা দেখো, খুবই সহজ। বলছে হচ্ছে কি, পি একটা সেট, কিউ একটা সেট, আর বলছে আর হচ্ছে আর আর একটা সেট, আর আর ইকুয়ালস টু পি ইন্টারসেকশন কিউ। মানে পি আর কিউর মধ্যে কমন, পি আর কিউর মধ্যে কমন আছে শুধুমাত্র আমাদের 3। সো আর এর সেটটা কত হবে? শুধু 3 হবে আর এর সেট। বুঝছো? হ্যাঁ, একদম ইজিলি পারবা। আর বের করতে পারবা। তারপর হচ্ছে দেখো, এটাও পারবা। দেখো, পি ক্রস আর, তার মানে পি সেটের সাথে তুমি আর সেট ক্রস করবা। সো ক্রস করলে কি হবে? দেখো, 1 এর সাথে 3, 2 এর সাথে 3, 3 এর সাথে 3, এটা তুমি ইজিলি পারবা, বাসায় এটা করলে। ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো এই যে কাজের যে ক নাম্বারটা, এই ক নাম্বারের অঙ্কটা আমরা এই উদাহরণে দেখছিলাম প্রিভিয়াস ক্লাসে। বলছিলাম যে দেখো, এই দুইটা ক্রোমোজোর বা দুইটা স্থানাঙ্ক সমান। ঠিক আছে? এটা হচ্ছে কি ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর। তার মানে এই ক্রোমোজোরের প্রথম উপাদান এই ক্রোমোজোরের প্রথম উপাদান সমান। তার মানে আমরা কি বলতে পারি? বলতে পারছি x/2 প্লাস 5/3 ইকুয়ালস টু হচ্ছে 1। আবার এই ক্রোমোজোমের প্রথম উপাদান এই ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান এই ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানের সমান। তার মানে বলতে পারি হচ্ছে এখানে কত? x/3 প্লাস y/2 ইকুয়ালস টু 1। ইকুয়াল টু 1 কেন বুঝো নাই? দেখো, এই দুইটা ক্রোমোজোম সমান। খেয়াল করো, এই যে প্লাস y/3, x/2 প্লাস y/3 কমা 1 ইকুয়ালস টু একটা ক্রোমোজোম, সেটা হচ্ছে হ্যাঁ 1 কমা x/3
প্লাস ওয়াই বাই টু, এটা আমরা গত ক্লাসে করছি, তুমি বাসায় পড়ো না দেখে এটা ভুলে গেছো আর কি। দেখো এইটা একটা ক্রোমোজোম, ঠিক আছে, এবং এটা কি আরেকটা ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম কি সমান? আমরা কি বলছিলাম, দুটো ক্রোমোজোম সমান হলে এদের প্রথম উপাদান সমান হবে, দ্বিতীয় উপাদান সমান হবে, বুঝতে পারছো? তার মানে কি x/2 প্লাস y/3 এটা কি প্রথম উপাদান, আর এখানে এই ক্রোমোজোমের প্রথম উপাদান কত, শুধু 1, ঠিক না? সেই জন্য আমরা কি লিখছি, এই জন্য আমরা লিখছি হচ্ছে x/2 প্লাস y/3 ইকুয়ালস টু হচ্ছে 1, বুঝতে পারছো? তেমনি দ্বিতীয় উপাদান কি 1, তার মানে 1 ইকুয়ালস টু কত হবে, x/3 প্লাস y/2, তার মানে 1 ইকুয়ালস টু হবে তোমার x/3 প্লাস y/2, বুঝছো? তারপর তুমি এই যে কি করবা, লসাগু টসাগু করে x এর একটা সমীকরণ পাবা, এখানেও লসাগু করে x আর y একটা সমীকরণ পাবা, সমীকরণ দুইটাকে সমাধান করলে, এটা তুমি প্রতিস্থাপন করো বা প্রণয়ন করো, যাই করো, সমাধান করলে তুমি কি পাবা, x আর y এর মান পাবা, বুঝতে পারছো? x আর y এর মান পাবা, বুঝতে পারছো? এটা হোমওয়ার্ক। এবং এই অঙ্কটা দেখো হুবহু এরকম আমরা গত ক্লাসে করছি, এই দেখো উদাহরণে ছিল, এই দেখো 11 নাম্বার, দেখো, বুঝছো? এটা কিন্তু বাসা করবা, হ্যাঁ, মানে উদাহরণ 11 মতো অঙ্ক, এটা হুবহু, এটা বাসা করবা, হোমওয়ার্ক, ঠিক আছে? এরপর দেখো এই যে খ নাম্বারটা পারবা, এটাও বাসা হোমওয়ার্ক করবা। দেখো পি একটা সেট, কিউ একটা সেট, আর একটা সেট, ঠিক আছে? তো প্রথমে তুমি কি উদাহরণ 11 মানে কাজের যে ক নাম্বার, পেজ নাম্বার 29 ক, এই 29 ক নাম্বার অঙ্কটা হচ্ছে উদাহরণ 11-র মতো, বুঝতে পারছো? বাসায় করবা। এরপর দেখো কাজের খ নাম্বারটা দেখো কি বলছে, তিনটা সেট দিয়ে দিচ্ছি, পি সেট, কিউ সেট আর একটা চার সেট, ঠিক আছে? তোমাকে বলছে হচ্ছে এই যে এগুলো বের করতে বলছে, তো দেখো এগুলো বের করবা কিভাবে, দেখো প্রথমে কি করবা, পি ইউনিয়ন কিউ বের করবা, এই দেখো পি ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউ কিভাবে করবো আমরা, কমন আনকমন সবগুলো মানে নিব, যেমন দেখো 1 2 নিলাম, আর 3 হচ্ছে পি তেও আছে কিউ তেও আছে, তো আমরা একবার নিব 3, দুইবার আছে তো কিছু, আমরা একবার নিব কমন, আর বাকি আছে কি কিউ এর 4, তাহলে পি ইউনিয়ন কিউ এর মান আমরা বের করলাম, ক্লিয়ার? এবং তার সাথে কি করতে হবে, আর কে ক্রস করতে হবে, মানে হচ্ছে 1 2 3 4, তার সাথে তুমি ক্রস করবে কার, এক্স আর ওয়াই ক্রস করবে, বুঝছো? নরমাল এগুলো তুমি হচ্ছে তার কি হবে 1 এক্স একটা ক্রোমোজোম, 1 ওয়াই, আবার 2 এক্স 2 ওয়াই, বুঝতে পারছো বিষয়টা? এটাও বাসায় তুমি করবে ক নাম্বারটা, পেজ নাম্বার 29-এর কাজ দুইটাই করবে বাসায়, ঠিক আছে? হ্যালো, ক্লিয়ার এতটুকু? এতদিন আমার সেট যা যা করছে সব ছিল একদম জাস্ট বেসিক লেভেলের থিওরি আর কিছু এক্সাম্পল, এগুলো পরীক্ষায় আসে না সরাসরি, কিন্তু ওই বেসিক বা থিওরি না বুঝলে কিন্তু কঠিন অঙ্ক পারবা না। হ্যাঁ, জেনারেল ম্যাথের সেট তো ইজি হবে স্বাভাবিক, আর তো হায়ার ম্যাথ না, হায়ার ম্যাথ তো হায়ার ম্যাথে। এখন দেখো আমরা এতদিন যা যা করছি এগুলো সরাসরি পরীক্ষা আসবে না, বাট ওগুলোর বেসিক কাজে লাগে আমরা নেক্সট বড় বড় অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে? কিন্তু এখন যে অঙ্কটা করবো উদাহরণ 13, এই উদাহরণ 13 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এটা তুমি স্টার দিয়ে রাখতে পারো, পরীক্ষা এটা বেশি আসে, ঠিক আছে? উদাহরণ 13 স্টার দিছো? কি জানি, হ্যাঁ ওটা হচ্ছে হায়ার ম্যাথের অধ্যায় 3। আচ্ছা আগে বলো, এই তুমি স্টার দিছো উদাহরণ 13, ওটা হায়ার ম্যাথের স্টার দিছো উদাহরণ 13? আচ্ছা এবার দেখো একটু মনোযোগ দিয়ে দেখবা, আর এই অঙ্কটা পরীক্ষা আসে, ঠিক আছে? মেইনলি অঙ্কটা তোমার ক্লাস 8-এই মনে হচ্ছিল, আমার যতটুকু মনে পড়ে ক্লাস 8-এ অঙ্কটা আছে, বাট ক্লাস 9-এও এটা আসে, 9-10 এটা আসে। দেখো কি বলছে ভালো করে খেয়াল করবা, উদাহরণ 13 বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, তাদের সেট নির্ণয় করো, বুঝতে পারছো? মানে তোমার কতগুলা সংখ্যার সেট নির্ণয় করতে হবে, বা সংখ্যার সেট, এখন সেটের উপাদান একটা দুইটা বা অনেকগুলো হইতে পারে, একটা হইলেও সমস্যা নেই, বুঝতে পারছো? মানে সহজ কথা, তোমার কিছু সংখ্যা বের করতে হবে, যেই সংখ্যা হচ্ছে কি, যে সংখ্যা দ্বারা এই 311 আর 419-কে ভাগ করলে, চার মানে 311-কে ভাগ করলেও
23 থাকে ভাগশেষ, 419 কে ভাগ করলো 23 থাকে কি ভাগশেষ। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা এখন দেখো তো, ধরো তোমার 17, 17কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে 4 4 16, ভাগশেষ থাকে কত? ভাগশেষ থাকে তোমার 1, ঠিক না? ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে হচ্ছে 1, বুঝো নাই? এখন দেখো তো, তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার যে ভাগশেষটা আছে তুমি যদি সেটা ভাজ্য থেকে বিয়োগ করতা তাহলে তুমি কত পাইতা? এখানে 16 পাইতা, ঠিক না? এবং 16কে তুমি সরাসরি কি করতে পারতা? 4 দিয়ে ভাগ করতে পারতা, মানে নিঃশেষে বিভাজ্য হইতো, তাই তো? বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? মানে ভাগশেষকে তুমি যদি ওই ভাজ্য থেকে বিয়োগ করো তাহলে তুমি যে সংখ্যাটা পাবা সেই সংখ্যাটা অবশ্যই কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তার মানে দেখো এখানে সেম কাজটা করা হয়েছে, এখানে যেহেতু ভাগশেষটা দিয়ে দিছে। আচ্ছা, তারপর কি করা লাগবে? এরপর কি করা লাগবে এটা বলতেছি, আগে একটু বুঝছো তো যে বিয়োগ করলে কি হয় আসলে? বিয়োগ করলে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয়, মানে গুণনীয়ক হয়, ঠিক না? বিয়োগ করলে কি হয়? গুণনীয়ক হয়। কি সব ম্যাথ বুঝলাম না। সব ম্যাথ মানে? সব সময় হবে, কেন হবে না? যে কোনো সংখ্যার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তুমি ক্লাস 1 2 3 4 পড়ো নাই? বুঝো নাই? তুমি যেই সংখ্যায় নাও না, তুমি মানে ছোট ক্লাস তুমি কি পড়ো না স্কুলে? এটা বললাম আর কি। যত বড় সংখ্যায় নাও, যত ছোট সংখ্যায় নাও, যেরকম সংখ্যায় নাও, এটা তো একটা বেসিক, যে হচ্ছে একটা সংখ্যাকে যদি আমি একটা সংখ্যা দিয়ে ভাগ করি, ধরো তোমার 256, আমরা যদি এটাকে 3 দিয়ে ভাগ করি তাহলে হবে তোমার 3 8 24, আর হচ্ছে এখানে থাকে তোমার 1 আর 6, 3 5 15, 15 তার বাকি থাকে 1। এই যে তুমি যদি ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ। তুমি যদি ভাজ্য থেকে ভাগশেষকে বিয়োগ করো তাহলে তুমি কত পাবো? 256 থেকে 1 বিয়োগ করো, তুমি কত পাচ্ছ? 255 পাচ্ছ। তাহলে এই 255 এর একটা গুণনীয়ক কিন্তু 3। কেন? কারণ হচ্ছে ভাগশেষ তো বিয়োগ করে দিছি, এখন যে ভাজ্যটা আমি পাইবো এই ভাজ্যটা কিন্তু এটা দ্বারা কি নিঃশেষে বিভাজ্য, ঠিক না? মানে সরাসরি ভাগ যায় এবং ভাগশেষ কত থাকে? 0 থাকবে, কারণ ভাগশেষ তো আমি বিয়োগ করে দিছি। এখন এখন তো ভাগশেষ থাকবে না। এখন দেখো এই যে 3 8 কত? 24, আর হচ্ছে 1 আর 5, আর তোমার 3 5 15। আর ক্লাসে ছিল, কিন্তু এটা হয়তো তুমি মনে নাই বা স্যাররা পড়া নাই, বুঝছো? এই দেখো এখন কি হয়েছে? নিঃশেষে বিভাজ্য হয়েছে। বুঝতে পারছো? তাই বাদ দাও, আগে ছিল না কিছু না বলে লাভ নেই, এখন তো বুঝতে পারছো জিনিসটা, তাইলেই হবে। ঠিক আছে? তুমি যেহেতু এই সংখ্যা থেকে ভাগশেষটা বিয়োগ করে দিলা, তাহলে বিয়োগ করে দেওয়ার পরে যে সংখ্যাটা পাইছো তুমি ওই সংখ্যার গুণনীয়ককে, এই যে তোমার ভাজক, বুঝতে পারছো? এই যে ভাজকটা আর হচ্ছে এই যে 85 মানে ভাগফলটা, এই এই দুইটা কি গুণনীয়ক না? কারণ একটাকে দুইটার সঙ্গে গুণফল আকারে প্রকাশ করলে ওই দুইটা কি গুণনীয়ক হয়। আচ্ছা, এটা এখন বলবো, এটা গুণনীয়ক কথা বললাম কেন এটা দেখো, এই যেখানে বলা আছে দেখো, যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, সে সংখ্যা হবে 23 অপেক্ষা বড়। অবশ্যই 23 অপেক্ষা বড়, কারণ ভাজ্য মানে ভাজক তো অবশ্যই ভাগশেষ থেকে বড় হয়, ঠিক না? ভাগশেষ থেকে অবশ্যই ভাজক কি হয়? বড় হয়, ঠিক না? বুঝতে পারছো কথা? এটা তো জানো নাকি? ভাগশেষ তো অবশ্যই ভাজক থেকে বড় হবে না। ভাজক থেকে বড় হলে মানে তোমার তো ভাগ ভাগ ভুল গেছে, কারণ ভাগ তো করতেই হবে, যে এমন সংখ্যা নিতে হয় যাতে হচ্ছে কি ভাগশেষটা ওই ভাজক থেকে ছোট হয়, ঠিক না? বুঝতে পারছো? যেমন তুমি একটু আগে কিন্তু বলছো 3 4 12, 3 4 12, বাট আসলে না, 3 5 15 পর্যন্ত নেওয়া যায়। বুঝছো? 3 4 12 নিলে কিন্তু তোমার ভাগশেষ কত চলে আসতো? 4 চলে আসতো। এটা কি হইতো? ভাগফলটা হইতো কখনো? হইতো না। না, আমি তো পিয়ন করছি, কারণ এই অঙ্কের জন্য এটা খুব জরুরি। বুঝতে পারছো? তো দেখো, যেহেতু এই যে 23 বিয়োগ করছো, 23 বিয়োগ, তার মানে দেখো খেয়াল করো ওরা কি বলছে, যে স্বাভাবিক সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশ্যই থাকবে, সে সংখ্যা কিরকম হবে? সে সংখ্যা অবশ্যই অবশ্যই 23 থেকে বড় হবে, কারণ ভাগশেষ থেকে বড় হবে এই জন্য। বুঝতে পারছো? অবশ্যই সংখ্যা করলে কি হবে? 23 থেকে
বড় হবে। কোন সংখ্যা তুমি কোশ্চেনে দেখো কি বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 ভাগ করলে, হ্যাঁ তা আমরা কোন সংখ্যা নিয়ে কথা বলতেছি? বুঝো নাই? কি বলতেছো 311 419? আমি কি তোমার বলছি 311 419? আগে বলো সংখ্যাটা কি, বুঝতে পারছো মানে কোন সংখ্যার কথা বলছে? হ্যাঁ আগে একটু বুঝো, আর পুরোটাকে বুঝো, পুরোটাকে বলি তারপরে বললো। আমি কি বলতেছি, যে স্বাভাবিক সংখ্যা দ্বারা, মানে তোমার আসলে কি ভাজক বের করতে হবে, তোমার কি করতে হবে, ভাজক বের করতে হবে। কেন, আমি কেমনে বুঝছি, কারণ বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে, যে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় ওরে কি বলে, ভাজক বলে। যাদেরকে ভাগ করা হয় বা যাকে ভাগ করা কি বলে, ভাজ্য বলে। আর এটা হচ্ছে ভাগশেষ। বুঝতে পারছো কথাটা আমার? তো ভাজক বের করতে বলছে না, তো অবশ্যই ভাজকটা কি হবে, ভাগশেষ থেকে বড় হবে না। এখন বুঝছো কি বের করতে বলছে, কি বের করতে বলছে আগে বুঝছো, কোন সংখ্যার কথা বলতেছি বুঝছো? হ্যাঁ এবার আগাও। এবার দেখো কি বলছে, যে স্বাভাবিক সংখ্যা দ্বারা, হ্যাঁ, যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 থাকে, সে সংখ্যা হবে, মানে ভাজকটা হবে 23 অপেক্ষা বড়। কারণ অবশ্যই ভাগশেষ থেকে ভাজক বড় হয়, তাই বুঝছো? 23 অপেক্ষা বড়। আর কি বলছে, যে 311 থেকে এই 23 বিয়োগ করব, আর 419 থেকে এই 23 বিয়োগ করব, বিয়োগ করে যে সংখ্যা দুটো পাবো, কি কি পাইছি, 288 আর কি 396, ঠিক না? আচ্ছা এখন দেখো কি বলছে, যে 288 আর 396 এর সাধারণ গুণনীয়ক। তো সাধারণ গুণনীয়ক, সাধারণের পরে আসি, প্রথমে আসি গুণনীয়ক। ঠিক আছে, প্রথমে আসি কোথায়, গুণনীয়কে। দেখো এই যে একটু আগে যে আমরা দেখলাম, 3 কে আমরা ভাগ করলাম কি দ্বারা, 256 দিয়ে, ঠিক আছে। তো আমরা কি পাইছিলাম, 8 আর 5, মানে 85 পাইছিলাম। আর এখানে পাইছিলাম আমরা 255। ভাগশেষ কত ছিল, 1 ছিল না বলতো? ভাগশেষ কত ছিল, 1 ছিল। তো দেখো তো একটা জিনিস খেয়াল করো, তুমি এই যে ভাজকটা পাইছো, এই ভাজকটা আর এই ভাগফলটা, এই দুইটা গুণ করলে কি অবশ্যই ভাজ্য পাওয়া যায়, মানে 256 পাওয়া যাবে, ঠিক না? অবশ্যই 3 এর সাথে 85 গুণ করলে আমরা কত, 256 পাবো। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে দেখো তো, তার মানে এই এই যে তোমার, সরি সরি সরি, 256 পাবো না তো, কারণ আমাদের ভাগশেষ আছে, আমাদের কি আছে, ভাগশেষ আছে। তো ভাগশেষটা কি করতে হবে, বিয়োগ করতে হবে না? অবশ্যই ভাগশেষটাকে তোমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো এই জন্য আমরা কি করে নিছি বলতো, এনে হচ্ছে আমরা এটা যেহেতু ভাগশেষ আছে, এই জন্য আমরা ভাগশেষটা বিয়োগ করে নিছি। দেখছো, আমরা ভাগশেষটা কি করে নিছি, বিয়োগ করে নিছি। মানে এই যে যে ভাজকটা, যে ভাজ্যটা এখানে দেওয়া আছে তার থেকে ভাগশেষটা আমরা বিয়োগ করে নিয়েছি। বিয়োগ করে যে সংখ্যা দুইটা পাইছি, ওই সংখ্যা দুইটার গুণনীয়ক বের করবো আমরা এখন। আমাদের মেইন কথা হচ্ছে যে এই দুইটা সংখ্যার এখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাজক বের করতে হবে। হ্যাঁ, ভাজক বের করতে হবে। সো ভাজক বের করার জন্য আমার লাগবে হচ্ছে যে ভাগফল আর ভাজক, ঠিক না? কারণ দেখো, আমি বলতেছি আমি বলতেছি যে এইটাই তো ট্রিক, এই ট্রিকটা এখন বুঝাবো, এই ট্রিকটা এখন বুঝাবো। ঠিক আছে, দেখো খেয়াল করো। তা দেখো তাহলে ভাজক আর ভাগফল গুণ করলে কি ভাজ্য পাওয়া যায় না? ভাজক আর ভাগফল গুণ করলে কি পাওয়া যায়, ভাজ্য পাওয়া যায়, ঠিক না? তার মানে এই ভাজক আর ভাগফল কি, ভাজক ভাজ্যের কি গুণনীয়ক না বলতো? যেমন ধরো এই যে একটু আগে আমরা পাইছি, 3 × 85 = কত আসছে, 256 আসছে। তার মানে এই যে 3 আর 85 দুইটাই কি এই 256 কি গুণনীয়ক না? বুঝতে পারছো বিষয়টা, গুণনীয়ক, দ্যাটস ইট। তার মানে আমরা যদি এই দুইটা সংখ্যার গুণনীয়ক বের করি, তাই ওই গুণনীয়কের মধ্যেই কেউ না কেউ কি হবে, ভাজক। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম, আহ, এই যে তোমার যে দুটো সংখ্যা আছে এগুলাকে ভাগশেষ দিয়ে, ভাগশেষ এগুলো থেকে বিয়োগ করে যে সংখ্যা দুটো আমরা পাইছি 288 296, এই দুটো সংখ্যার যদি আমরা গুণনীয়ক বের করি, ওই গুণনীয়কের মধ্যেই আমরা কি পাবো, ভাজক পাবো, ঠিক না? এটা তো বুঝছো যে কেন গুণনীয়কের মধ্যে ভাজক পাবো আমরা, কারণ গুণনীয়কের মধ্যে একটা ভাজক আর একটা কি ভাগফল। বুঝতে পারছো, একটা ভাজক আর একটা কি ভাগফল। আর এই গুণনীয়কের মধ্যে যেগুলা, হ্যাঁ আগে বের করতে হবে, হ্যাঁ দ্যাটস ইট। আমাদের রাখতে হবে
গুণন বের করতে হবে। সেখানে কি করা হয়েছে, 287 এর গুণন বের করতে হবে। ফার্স্টে 1 দিয়ে ভাঙানো হচ্ছে। 2 দিয়ে যায়, 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, আবার কি 8 দিয়ে যায়, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়। হ্যাঁ, না না, যে কোনো একটা, সবগুলো দেখতে পাবে, সবগুলো। মানে প্রথমে 1 দিয়ে দেখবা, 1 দিয়ে গেলে লিখবা, তারপরে 2 দিয়ে গেল লিখবা, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, 9 দিয়ে যায়, ঠিক আছে। 10 দিয়ে ভাগ যায় না, 11 দিয়ে যায় না, আবার 12 দিয়ে যায়, বুঝতে পারছো? আবার কি দিয়ে যায়, 12 দিয়ে যায়। দেখো 12 দিয়ে যখন যাবে, তারপর 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 একটাতে যায় না, আবার কি 24 দিয়ে যায়। So, বিষয়টা হচ্ছে কি, যে 12 দিয়ে যখন যায়, 12-র পরে তুমি আর আগাবা না, ঠিক আছে। 12 পরে তোমার আগানোর দরকার নেই, ঠিক আছে। তুমি মনে রাখবা, কারণ মনে রাখলে কি, তোমার টাইমটা বাঁচবে। তুমি 13, 14, 15, 16 এই শুরু করে তুমি 23 পর্যন্ত বারবার দেখবা, এটা তো টাইমের বিষয় না। সেটা মনে রাখতে হবে যে 12 পর্যন্ত গেলে আমার হয়ে যায়, আর যাওয়া লাগে না, বুঝছো? এটা মনে রাখলে তোমার টাইমটা বাঁচবে। বুঝতে পারছো আমার কথাটা ক্লিয়ার? কারণ দেখো 24-এ তোমার যদি তুমি 12 দিয়ে যাওয়ার পর তুমি যদি 24 পাওয়া যাও, সেটা তোমার যাওয়ার দরকার নাই, ঠিক না? এরপর তোমার যাওয়ার দরকার নাই, কারণ দেখো তারপর তুমি 24-এর পরে কি পাবা বলো তো? 32 পাবা, 36 পাবা, 38 পাবা। So, ঘুরে ফিরে তো আবার এগুলোই পাচ্ছ, ঠিক না? বুঝতে পারছো বিষয়টা? আমি তোমাকে আবার বুঝাই, দেখো। ধরো নর্মাল একটা সংখ্যা, ধরো 12, ধরো 12 কে ভাঙা 1 দিয়ে ভাঙানো যায়। না না না, তোমার হয়তো ড্রপ করছিল। আচ্ছা দেখো, আমি আর বলতেছি, দেখো, তো 12 একটা গুণনীয়ক, ঠিক আছে। 12কে 1 to 12 লেখা যায়, মানে 1 আর 12 হচ্ছে গুণনীয়ক। তারপরে 2 ইন্টু 6 আকারে লেখা যায়, তারপরে 3 ইন্টু 4 আকারে লেখা যায়, ঠিক আছে। এরপর দেখো, আবার কি 4 দিয়ে যায় না বলতো, 4 ইন্টু 3, বুঝতে পারছো বিষয়টা? আবার কি, এই এটাই বলতেছিলাম যে এগুলো নেওয়া হয় না। হ্যাঁ, এই দেখো 3 ইন্টু 4 আসার পরে আবার 4, 6, 12 নেওয়ার দরকার নেই, কারণ আমরা অলরেডি তো এগুলো পেয়ে গেছি। এই 4, 6 তো অলরেডি পেয়ে গেছি। না, অত কিছু দরকার নেই, ইউক্লিড মিউক্লিড দরকার নেই, নরমালি এমনি করবা, বুঝছো বিষয়টা? সো দেখো এটাও সেম, যে 12 আর 24 তো পেয়ে গেছি, আবার ঘুরে ফিরে 24 আসা আমার দরকার নেই, বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তাহলে এবার আমরা কি পাইলাম বলতো? গুণনীয়কের সেট পাইছি, এখানে অনেকগুলো গুণনীয়ক পাইছি। এখন বলতো এই গুণনীয়ক গুলোর মধ্যে আমরা কোনগুলা নিব? অবশ্যই 23 থেকে বড় হবে মাস, এটা আমরা বলে নিচ্ছি, ঠিক না? অবশ্যই সংখ্যাটা কি হবে, 23 থেকে অবশ্যই বড় হবে। সেজন্য আমরা 23 এর যেগুলো ছোট, এগুলো বাদ দিচ্ছি, যেমন ধরো 1 বাদ, 2 বাদ, 3 বাদ, 4 বাদ, 6 বাদ, 8 বাদ, 9 বাদ, 12 বাদ, সবগুলো বাদ। আর শুধু কি নিছি, এই তোমার, আচ্ছা সরি সরি সরি, আমি তো পাগল হয়ে গেলাম। 16 দিয়ে যায়, এটা কি 16 দিয়েও যায়? আমি কি মানে এতক্ষণ জানো চোখে, সিরিয়াসলি আমি এটা দেখিই নাই, এটা আমি দেখিই নাই জাস্ট চোখে, কেমনে সম্ভব? দেখো তাই কি, 12 পরে 13 দিয়ে যায় না, 13, 14, 15 দিয়ে যায় না, 16 দিয়ে যায়। দেখো এই যে একদম কাছাকাছি চলে আসে, দেখছো? 16, 18, 17 দিয়ে যায় না, 18 দিয়ে যায়। So, আবার তো আমার ঘুরে ফিরে আসার দরকার নেই। So, এখানে আমাদের শেষ, এখানে আমাদের কি শেষ, বুঝছো? তো আমাদের 16 বাদ যাবে, 23 বাদ যাবে, কারণ এগুলো 23 হবে ছোট। শুরু করতে হবে কি দিয়ে, 24 দিয়ে। দেখো 24, 32, 36 এগুলো আমরা লিখলাম, বুঝতে পারছো? এই সবগুলো আমরা লিখলাম, যা যা আছে, বুঝছো? ক্লিয়ার? গুণের সেট পাইলাম আমরা, কি পেয়েছি? হ্যাঁ, তো দেখো আমরা এখানে কি পাইছি, 288 এর গুণনীয়কের সেট, যেগুলো কি 23 অপেক্ষা বড়, ঠিক না? তো আমরা কি বলছি, আমরা একটা সেট ধরে নিছি যে 23 অপেক্ষা বড়, 23 অপেক্ষা বড় 288 এর গুণের সেট। হ্যাঁ, কারণ 23 অপেক্ষা বড় হবে না, আমরা জানি তো ভাজক তো অবশ্যই ভাগশেষ থেকে বড় হয়, ঠিক না? ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এই জন্য আমরা 23 থেকে বড় নিছি। তো 23 থেকে বড় এবং 288 এর যে গুণনীয়ক, এই গুণনীয়কের সেটগুলোকে আমরা এ ধরছি, তার মানে এগুলো আমার এ সেট, এগুলো আমার কি, এগুলো হচ্ছে এ সেটের উপাদান। ক্লিয়ার? একইভাবে আমরা কি করছি বলতো, 396 গুণনীয়ক বের করছি, ঠিক আছে। গুণনীয়ক বের করছি এবং 23 থেকে বড় যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা সেট বানাইছি। ক্লিয়ার? সেগুলো নিয়ে আমরা কি বানাইছি, সেট বানাইছি। এখন দেখো তো, আমরা ওই সংখ্যাটা কিভাবে পাবো, ওই সংখ্যাগুলো কিভাবে পাবো, যে সংখ্যাগুলা এই দুইটার দুজনেরই কি ভাজক, দুজনেরই কি ভাজক। হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছো? মানে তোমার কথা আটকে গেছিল তাই তো, ল্যাগ করছিল তাই তো। আচ্ছা দেখো, আমি আবার বলতেছি, দেখো বললাম কি, দেখো তুমি এই 288 এর গুণনীয়কের সেট বের করছো, 396 এর গুণনীয়কের সেট বের করছো, ঠিক আছে। এখন তোমার কিন্তু বলছে যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, কি বলছে? হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ বুঝছি, সমস্যা নেই, আমি বলতেছি, দেখো কি বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে দুইটাকেই
দুইটারই ভাজক হবে। বুঝতে পারছো কি বলছি? দুইটারই কি ভাজক হইতে হবে না এটাকে? তার মানে কি এই দুইটার কমন গুণনীয়ক হবে। কি হবে এই দুইটার কমন গুণনীয়ক? মানে এইটারও গুণনীয়ক হইতে হবে, আর কি মানে এই দুইটারই গুণনীয়ক হইতে হবে, কারণ কমন না হইলে কি দুইজনের একই সাথে ভাজক হওয়া সম্ভব? হ্যাঁ, একই হওয়া লাগবে কেন, বুঝতে পারছো? তো মানে কেন কেন এরকম আমরা কমন নিচ্ছি, বুঝতে পারছো? কারণ বলে দিছে যে এইটা এবং এইটা দুইটাকেই ভাগ করলে কত অবশিষ্ট থাকে? 23 থাকে। তার মানে দুইটারই ভাজক, মানে কোন ভাজকটা আমাদের বের করতে হবে, বুঝতে পারছো? দুইটারই কি করতে হবে? কমন ভাজকটা আমাদের বের করতে হবে। তার মানে কি এই যে এ সেট আর বি সেট, এই দুটো সেটের মধ্যে কমন যে উপাদানগুলো সেগুলোই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্বাভাবিক সংখ্যা, বুঝতে পারছো? তো এখন দেখো কমন কি আছে দুটার মধ্যে? শুধুমাত্র একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে তোমার 36। সেটা হচ্ছে কি 36, আর কোনো কমন যায় না। তার মানে ওই সেটটা কি শুধুমাত্র একটা উপাদান, এবং সেটা কত? 36। এখন তুমি নিজে তোমার কি বলে ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো যে, বুঝিনি, আবার বলো। আবার বলো, বুঝি নাই। কি উল্টায় দিলে, কি বুঝি নাই? উল্টাইও, হ্যাঁ উল্টাইও বলতেছে কেন? আরে বোকা, এটার তো নাম আছে, এটা হচ্ছে ইন্টারসেকশন। আমরাও তো বললাম যে এই দুইটার, হ্যাঁ এই দুইটার কমন নিচ্ছে। সেটা হচ্ছে কি ভুলে গেলে হবে? এগুলো পড়াইছি না, বেশি দিন হয়েছে নাকি? ইউটিউবে গিয়ে ভিডিও দেখে নিও ভাই। আবার তোমার যে অবস্থা, তুমি ইউটিউবে থেকে ভিডিও দেখে নিও, আবার নাহলে তোমার সামনে দুর্গতি আছে। তো দেখো, এই ইন্টারসেকশন বি, মানে এই দুটো কমন নিতেছি, তাই আমরা এটাকে এই ইন্টারসেকশন বি দিয়ে প্রকাশ করলাম। সো কমন উপাদান মাত্র একটা, সেটা হচ্ছে কি 36। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এইটাই আমাদের সেই কাঙ্ক্ষিত সংখ্যা এবং সংখ্যার সেট। একটাই উপাদান, তাই সেটের মধ্যে এভাবে একটা উপাদান লিখে আমরা সেট দিয়ে শেষ। সেই ছিল তোমার উদাহরণ 13। বুঝতে পারছো কতটা মানে অঙ্কটা কিন্তু কি একই কি একই উপাদান? বুঝি নাই, মানে একটা উপাদান কি না? এখন দেখো তোমার কমন আসছে কি, তোমার দুইটা সেটের মধ্যে যদি, হ্যাঁ ভাজক একই নিতে হবে কি? বা দেখো এখানে কি বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে, মানে দুইটাকেই ভাগ করলে অবশিষ্ট থাকে 23। তার মানে দুইটারই ভাজক, মানে দুইজনেরই কমন ভাগ নিতে হবে না? কয়বার বললাম? এখন বুঝছো? ঠিক আছে, এই জন্য আমরা কমন নিছি। আর সত্যি বলতে তোমার আমি যেমনি বুঝাইছি, এমনি কি আমাদের, আমি যে কোচিং এ পড়ছি বা স্কুলে পড়ছি, স্যাররা জাস্ট সিস্টেমটা মুখস্থ করাইছে, অঙ্কটা মুখস্থ করাইছে, আর কিচ্ছু না, কিচ্ছু বুঝায় নাই। ঠিক আছে? আর তোমাদের বুঝে অভ্যাস নাই দেখে তোমাদের এত সমস্যা হয়। তোমাদের কারোরই মানে তুমি, শুধু তুমি না, বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে বোঝানো হয় না অঙ্ক, বুঝতে পারছো? মুখস্থ করানো হয়। এই জন্য তুমি আমার কাছে পড়তে তোমার এত সমস্যা হয়, বুঝছো? কারণ ওই যে আমি যে বেসিক থেকে বুঝাই, অঙ্ক মুখস্থ করালে কিন্তু সহজে হয়ে যেত। যে এমনি এমনি করবা, এই বিয়োগ করবা, গুণনীয়ক করবা, কমন নিবা, শেষ। কাজ কিন্তু সহজ। এই যে এতক্ষণ যে প্যাচাল করলাম, এই প্যাচাল পারার মেইনলি খাতায় আউটপুট কি হবে? সহজ কিন্তু, যে বিয়োগ করবো, বিয়োগ করে যে সংখ্যা পাবো, এদের গুণনীয়ক করবো, গুণনীয়ক থেকে কমন নিব, শেষ। আর কি? আর কিছু আছে অঙ্কটায়? নাই। কিন্তু আমি তো চাই না আমার স্টুডেন্ট মুখস্থ করুক বা না বুঝে অঙ্ক করুক, বুঝতে পারছো? এই জন্য আমার কাছে পড়াটা কঠিন। আচ্ছা।